হ্যালো চ্যাম্পিয়ন্স, দিস ইজ ইয়োর মেন্টর সৈকত দাস এবং সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শুরু করতে চলেছি তোদের মাধ্যমিকের জন্য খুব 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 দরকারি 36 নম্বরের প্রিপারেশন সিরিজের অষ্টম ভিডিও, এবং এটা কিন্তু তোদের পর্ষদের টেস্ট পেপারের চতুর্থ ভিডিও। তোরা এই ভিডিওটা পুরো দেখ, আমি কথা দিচ্ছি সময় নষ্ট করব না। শুধু 36 নম্বরের সেট বলে নয়, তার সাথে সাথে সেই প্রশ্ন রিলেটেড আরও যত রকমের প্রশ্ন করানো যায় সেইগুলো কিন্তু আমি এই ভিডিওগুলোর মধ্যে ডিসকাস করে দিই। এর আগের শর্ট কোয়েশ্চেনের ভিডিওগুলো যারা দেখিসনি অবশ্যই দেখে নিস, কারণ সিরিজটা পুরো দেখে নিতে পারলে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের গ্রুপ এ এবং গ্রুপ বি এর শর্ট কোয়েশ্চেন তোর হাতের মুঠোয়। ভিডিওগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে কিন্তু তোরা অবশ্যই পেয়ে যাচ্ছিস। অবশ্যই এই কথাটা আমি বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ, কারণ বাজারে অ্যাভেলেবেল প্রত্যেকটা স্ট্যান্ডার্ড টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপার এবং মাধ্যমিকের প্রশ্ন থেকে প্রত্যেকটা ভালো ভালো সেটকে তুলে আমি আমার শর্ট কোয়েশ্চেন ভিডিওগুলো করছি, যেগুলো দেখে নিলে তো 36 নাম্বার কিন্তু ডান। এর বাইরে কোনো প্রশ্ন তোর পরীক্ষায় আসবে না, তবে একটিও ভিডিও কিন্তু তার জন্য মিস করা যাবে না। প্রত্যেকটা ভিডিওতে শর্ট কোয়েশ্চেন্সগুলোকে আমি খুব ডিটেলে বোঝাচ্ছি, তুই পুরো ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবি, যার ফলে তোর প্রিপারেশন যদি অতটাও ভালো না হয়ে থাকে, তুইও কিন্তু রেগুলারলি ভিডিওগুলোকে দেখে তোর প্রিপারেশনটাকে মজবুত করে নিতে পারছিস। আর প্রিপারেশনটা যদি অনেকটা ভালো হয়ে থাকে, তাহলে এই ভিডিওগুলোর মাধ্যমে তুই আস্তে আস্তে 100 মার্কসের দিকে কিন্তু এগিয়ে যেতে থাকছিস। অবশ্যই বলি, ভিডিওটাকে লাইক করিস, শেয়ার করিস বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হচ্ছে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায়, এটা সবাই জানি 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে, এটাকে ল্যাপস রেট বলা হয়ে থাকে, এই উচ্চতার সাথে সাথে উষ্ণতার পরিবর্তনটাকে। নেক্সট দেখো কি বলে দিয়েছে। বলেছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক। খুব ভালো একটা প্রশ্ন, দেখ তো কিভাবে করতে হয়। আমি তোকে অ্যান্সার মেরে দিতে পারি, অ্যান্সার সমানুপাতিক হবে, কিন্তু কেন সমানুপাতিক হবে সেটা একটুখানি মন দিয়ে দেখ। দেখ, আমরা প্রত্যেকে জানি আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। দেখ, সেখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, একদম পারি। এইবার আমাকে একটা কথা বল, তাহলে আমি এই যে ভিটা আছে, সেই ভিটাকে ডাব্লু তলায় নিয়ে যেতে পারি, আর এই এমটাকে পি এর পাশে আনতে পারি, জাস্ট ক্রস করে দিচ্ছি। তাহলে দেখ তো কি লেখা যায়, পি এম ইকুয়াল টু ডাব্লু বাই ভি আর টি। বল করা যায়? একদম করা যায়। আচ্ছা, এই যে ভর, ডাব্লু মানে তো ভর আর ভি মানে তো আয়তন, এই ভর বাই আয়তন যে জিনিসটা আছে এটাকে কি বলে রে? এটাকেই তো ঘনত্ব বা ডি বলা হয়। তাহলে যেটা দাঁড়ালো এখান থেকে সেটা হচ্ছে পি এম ইকুয়াল টু ডি আর টি। বলো একদম রাইট। তাহলে আমি যদি এখান থেকে পি ইকুয়াল টু কত লিখতে চাই, তাহলে সেটা কত বেরোবে বলো? ডি আর টি বাই এম বেরিয়ে যাবে। এইবার একটা কথা মন দিয়ে শোন, একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে এই আর টি বাই এম যে রাশিটা হচ্ছে সেটা একটা ধ্রুবক রাশি হচ্ছে, একদম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি পি ইকুয়াল টু ডি ইন্টু এই পুরোটা কি না, পুরোটা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে তোরা জানিস যে কোনো সময় যদি এই ধ্রুবকটাকে আমাদেরকে তুলতে হয়, তাহলে সমান চিহ্নের বদলে সমানুপাতিক চিহ্ন বসিয়ে দিতে হয়। তাহলে চাপের সাথে ঘনত্বের কি রাশিমালা হয়ে গেল দেখ তো? সমানুপাতিক হয়ে গেল। এই জন্যই দেখ দাগটা দিয়েছিলাম, আশা করব ক্লিয়ার আছে। নেক্সট বলে দিয়েছে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর কত। আমি সবাইকে বলবো এই জিনিসটা মনে রাখ, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর মাধ্যমিকে প্রচুর জিজ্ঞাসা করে 0.089 গ্রাম। তোরা যদি জানতে চাস কিভাবে হচ্ছে, একটুখানি দেখিয়ে দিই। দেখ, আমি তোদেরকে অনেকবার করে শিখিয়েছি শর্ট কোয়েশ্চেনের প্রশ্নগুলোতে, যারা রেগুলার শর্ট কোয়েশ্চেন্সগুলোকে ফলো করছিস তাদের এখন এগুলো কোনো ব্যাপার নয়। দেখ, তোরা জানিস যে এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস, সেইটা বোঝায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে। তার কারণ কি? কারণ আমি বলেছিলাম এসটিপিতে 22.4 লিটার যে কোনো গ্যাসের ভর তার আণবিক ভরের সাথে সমান হয়, আর হাইড্রোজেন H2 এর আণবিক ভর তো সবসময় বুঝতেই পারছিস 2 হবে। তাহলে 22.4 লিটারের ভর যদি হয় 2 গ্রাম, তাহলে 1 লিটারের ভর কত হয়ে যাবে বল? তাহলে 1 লিটারের ভর হয়ে যাবে 2 বাই 22.4। তাহলে দেখ, কাট এখান থেকে, এটাকে 2 দিয়ে কাট, 1 বাই 11.2 হচ্ছে। এটা তুই করে দেখ, 0.089ই দেখ হবে একদম। নেক্সট প্রশ্ন দেখি কি বলে দিয়েছে। বলেছে তাপ পরিবাহিতা কে হলে তাপীয় রোধাঙ্ক কত হবে? সবসময় মনে রাখিস 1/k হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখি। বলেছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাত কি হবে? তোরা প্রত্যেকে জানিস যে বক্রতা কেন্দ্রের মধ্যে যদি আমি কোনো একটা বস্তুকে রেখে দিই, তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই হয় এবং সেই বস্তুর সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব তৈরি হয়, একদম রাইট। তাহলে যদি বস্তুর দৈর্ঘ্য 2 হয়, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে বল? 2 হবে। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য 2 আর বস্তুর দৈর্ঘ্য 2,
এদের অনুপাত করলে কত হয়ে যাবে বল? 1:1 হয়ে যাবে, আশা করব ক্লিয়ার। তাহলে অনুপাত কত হয়ে যাবে বলো? 1 হয়ে যাবে, আশা করব রাইট। চলো দেখে নেওয়া যাক তাহলে পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে বস্তুর সকল অবস্থানেই অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে পারে কোনটা? দেখ, অসৎ প্রতিবিম্ব গঠন করা সেটা আমাদের অবতল দর্পণও পারে, সেটা আমাদের উত্তল লেন্সও পারে, কিন্তু সকল অবস্থানেই কিন্তু পারে না। যদি বস্তুটাকে যে কোনো অবস্থানে রেখে দে ও সবসময় অসৎ সমশীর্ষ করবে, এটা কিন্তু হয় না। তাহলে অবতল দর্পণ হবে না, উত্তল লেন্স হবে না, অ্যান্সার হয়ে যাবে অবতল লেন্স। সর্বদা মনে রাখিস, অবতল লেন্সে তুই বস্তু যেখানেই রাখিস তোর প্রতিবিম্ব সবসময় অসৎ আর সমশীর্ষই হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। বলে দিয়েছে, এটা একটা বিউটিফুল কোয়েশ্চেন, খুব খুব ভালো প্রশ্ন এবং তোদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চল একটু দেখে নেওয়া যায়। বলে দিয়েছে যে R1, R2 এবং R3, দেখ সেটার একটা অর্ডারও দিয়ে দিয়েছে যে R1 সব থেকে ছোট, তার থেকে একটু বড় R2, আর সব থেকে বড় হচ্ছে R3। এটাই কিন্তু সব থেকে বড় ক্লু এই প্রশ্নটার। বলেছে এই রোধ তিনটেকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, তো যার ফলে তাদের তুল্য রোধ হয়েছে হচ্ছে বড় হাতের R। বলেছে নিচের কোন সম্পর্কটি সঠিক? মন দিয়ে শোন একটা কথা, মনে রাখবি সব সময় যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেটা তুল্য রোধ হয় সেটা বর্তনীর ক্ষুদ্রতম রোধ অপেক্ষা কম হয়। আর যেটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হয়, মানে এটা আমি তোকে বললাম সমান্তরালের ক্ষেত্রে, এবার যদি তোকে আমি বলি শ্রেণীর ক্ষেত্রে, তাহলে এই জিনিস দুটো খুব ভালো করে নোট করে রাখ। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধটা হয় সেটা বর্তনীর বৃহত্তম রোধ অপেক্ষাও বড় হয়, বৃহত্তম রোধ অপেক্ষা বড় হয়। একদম এই দুটো পয়েন্ট যদি তুই মনে রাখিস, তুই মাধ্যমিকে এই ধরনের প্রশ্ন খুব সহজে করতে পারবি। এইবার তুই যদি আমাকে একটু বলিস যে আচ্ছা প্রমাণ করে দেখাও তো একটুখানি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধের মানটা হয় সেটা বর্তনীর ক্ষুদ্রতম রোধ অপেক্ষাও কম হয়, আমি বলবো চ তাহলে তোকে একটু প্রমাণ করে দিই। দেখ মন দিয়ে শোন, এখানটায় যেগুলো বলেছে সেগুলো দিয়েই করি। হ্যাঁ, এটাকে একটু ছোট করে নি স্ক্রিনটাকে। দেখ বলে দিয়েছে R1, R2 এবং R3 রোধ আছে এবং তাদেরও দেখ একটা অর্ডার দিয়ে দিয়েছে, চ সেই অনুযায়ী সাজিয়ে নি। আমি দেখতে পাচ্ছি R1 সব থেকে ছোট, তারপরে R2, তারপরে R3, আর এই তিনটে রোধকে সমান্তরালে যুক্ত করার ফলে এদের তুল্য রোধটা কত হয়েছে বল? R। তাহলে দেখ তো আমরা প্রত্যেকে ক্লাস 10-এর শুরু থেকে যে সমীকরণটা শিখেছি সমান্তরাল সমবায়ের তুল্য রোধে, সেটা তো এইটা, যে তুল্য রোধ যদি R হয় তাহলে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আশা করবো ক্লিয়ার আছে। এইবার একটুখানি মন দিয়ে দেখ, যেটা সব থেকে ক্ষুদ্র রোধ, কি বললাম, যেটা সব থেকে ক্ষুদ্র রোধ কোনটা? R1, সেই 1/R1 টার্মটাকে তুই নিয়ে আয় R এর দিকে। দেখ মন দিয়ে কেসগুলো ভালো করে দেখে নে। তাহলে 1/R মাইনাস হয়ে গেল কি বল? 1/R1 ইকুয়াল টু থাকলো কি বল? 1/R2 প্লাস 1/R3। বলো একদম ক্লিয়ার আছে? আমি সিম্পল কিচ্ছু করিনি, এই 1/R1টাকে এই দিকে নিয়ে চলে এসেছি সমান চিহ্ন, সিম্পল মাইনাস হয়ে চলে এসছে। আচ্ছা আমাকে একটা কথা বল, এই যে রোধের যে মানগুলো হয় সেগুলো তো সবসময় একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, মানে 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, কোনোদিন তো মাইনাসে হবে না রে বাবা। তাহলে তুই আমাকে একটা কথা বল, যদি এই রোধের মানগুলো যদি 3 আর 5 হয়, তাদের যদি আমি 1/, করি, এগুলো কোনোদিন নেগেটিভ হতে পারে? কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাহলে যদি নেগেটিভ হতে না পারে, তাহলে এদের যে যোগফলটা আছে সেই যোগফলটাও কোনোদিন নেগেটিভ হবে না, এই যোগফলটাও সর্বদা পজিটিভ হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি তো যে 1/R, আমি একটু ছোট করি লেখাটাকে, এই যে 1/R মাইনাস 1/R1 মাইনাস 1/R1, এই যে রাশিটা এলো সেটা একটা কি? এটা একটা পজিটিভ রাশি, মানে এটা হচ্ছে একটা ধনাত্মক রাশি। আচ্ছা ধনাত্মক রাশি মানে কি রে? ধনাত্মক রাশি মানে হচ্ছে গ্রেটার দ্যান 0। তোরা নাম্বার সিস্টেম পড়েছিস প্রত্যেকে, ধনাত্মক রাশি যেগুলো হয় সেগুলো সব 0 থেকে বড় হয়। তাহলে তো আমি বলতেই পারি যে 1/R মাইনাস 1/R1 সেটা গ্রেটার দ্যান 0 হবে। একদম মনে রাখবি, এই গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নগুলো সমান চিহ্নের মতো কাজ করে। তাহলে এই যে 1/R1 যেটা আছে সেটা আবার এদিকে যেতে পারে, তাহলে আমি লিখতে পারি 1/R ইজ গ্রেটার দ্যান, দেখ মাইনাস চিহ্ন সমেত ছিল, এইদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস চিহ্ন, গ্রেটার দ্যান 1/R1। দেখ যেমনি চিহ্ন ছিল অমনি বসিয়েছি, সিম্পল সমান চিহ্নের মতো এদিক করে দিয়েছি। এবার দেখ সমান চিহ্নের মতোই ক্রস মাল্টিপ্লাইও হতে পারে। দেখ এটাকে এদিকে মাল্টিপ্লাই করলাম, এটাকে এদিকে মাল্টিপ্লাই করলাম, তাহলে এই সাইনটাকে কিন্তু যেমন আছে অমনি রেখে দিবি। তাহলে R1 বসিয়ে দিলাম, যেমনি ছিল বসিয়ে দিলাম,
এই পাশে আর বসিয়ে দিলাম। কি দেখতে পাচ্ছিস, সব থেকে ছোট রোধ কে ছিল? R1 ছিল। আর তোর তুল্য রোধটা তার থেকেও ছোট হচ্ছে। তোরা প্রত্যেকেই বুঝতে পারছিস এই চিহ্নটার মানে। এই যে এই কোণটা যার দিকে থাকে, এই কোণটা, সে কিন্তু দেখ ছোট হয়। ঠিক আছে, একদম রাইট। তাহলে এইভাবেই তুই প্রমাণ করতে পারিস যে তোর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বর্তনীর ক্ষুদ্রতম রোধ অপেক্ষাও কম। ডান, ডাস্টেড। নেক্সট। এই প্রমাণটা দেয় মাধ্যমিকে। তোরা প্রত্যেকে শ্রেণী সমবায়টা বাড়িতে প্র্যাকটিস কর ঠিক একই রকম ভাবে। যেটা সব শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে, যেটা সব থেকে বড় রোধ হবে তোকে সেটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যেহেতু সমান্তরালে ডিলটা হয় ক্ষুদ্রতম রোধের সঙ্গে তুল্য রোধের, সেই জন্য ক্ষুদ্রতম রোধটাকে নিয়ে এলাম আমি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া যাক। কি বলে দিয়েছে? বলে দিয়েছে যে নাইক্রোম তারের বৈশিষ্ট্য হলো। আচ্ছা, নাইক্রোম তারের বৈশিষ্ট্য বহুবার করেছি, গলনাঙ্ক এবং রোধাঙ্ক উভয় বেশি হবে। নেক্সট প্রশ্ন দেখি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? মনে রাখবি গ্রাফাইট ব্যবহার করা হয় একদম। আর এর সাথে আরেকটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ভারী জল। মানে এটাও দিতে পারে কিন্তু অপশানে। ভারী জলকে দেখ D2O দিয়ে এক্সপ্রেস করা হয়। এই D2O কে বলা হয় ডয়টেরিয়াম। মানে এটা হাইড্রোজেনের একটা আইসোটোপ, ডয়টেরিয়াম অক্সাইড। ঠিক আছে, মনো অক্সাইড বলাটা বেশি ভালো। নেক্সট প্রশ্নটা দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে নিচের পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোন মৌলজোড়ের একই রাসায়নিক ধর্ম দেখতে পাওয়া যায়? মারাত্মক প্রশ্ন, চলো দেখা যাক। দেখ সবসময় খেয়াল রাখিস, একই রাসায়নিক ধর্ম তাদেরই দেখতে পাওয়া যায় যারা একই শ্রেণীভুক্ত হয়। মানে পর্যায় সারণীতে যে সকল মৌলগুলো একই শ্রেণীর মধ্যে অবস্থান করে তাদের রাসায়নিক ধর্মগুলো এক ধরনের হয়। ক্ষার ধাতু যারা প্রথম শ্রেণীতে থাকে তাদের রাসায়নিক ধর্ম এক ধরনের হয়। যারা 16 নম্বর শ্রেণীতে থাকে চ্যালকোজেন, তাদের রাসায়নিক ধর্ম এক ধরনের হয়। যারা 17 নম্বরে থাকে হ্যালোজেন, তাদের রাসায়নিক ধর্ম এক রকমের হয়। কিন্তু একটা শ্রেণীর সাথে আরেকটা শ্রেণীর রাসায়নিক ধর্ম কিন্তু কোনোদিন মেলে না। ঠিক আছে, চলো মাথায় একটু ভালো করে ঢুকিয়ে রাখো যে তোমাদেরকে এই জিনিসটা অ্যান্সার করার জন্য শ্রেণী বার করা জানতে হবে। আর যারা যারা জানিস না তাদের জন্য উপায় বলে দিচ্ছি, পর্যায় সারণীর লাইভ ক্লাস করাবো ইউটিউবে 1K স্পেশাল। সেইখানে সবাই জয়েন করিস, 0 to হিরো বানিয়ে দেবো। ঠিক আছে, চলো প্রশ্নটা একটু মন দিয়ে দেখি। তার আগে বলে দিয়েছে, বের করার উপায়টা শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বার করবে, ইলেকট্রন বিন্যাস করে। আর এই পাশে একটা চার্ট করে দিচ্ছি শ্রেণী। দেখ মন দিয়ে, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যদি 1 হয় শ্রেণী 1 হবে। যদি শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 2 হয় শ্রেণী 2 হবে। আমি কিন্তু অবশ্যই দীর্ঘ পর্যায় সারণীর কথা বলছি। যদি শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 3 থেকে শুরু করে 8-এর মধ্যে হয় তাহলে শ্রেণী বার করার সময় তোমাকে 10 যোগ করে দিতে হবে। লাইক যদি 4 হতো তাহলে আমি 10 যোগ করে 14 বসাতাম। যদি 6 হতো আমি 10 যোগ করে 16 বসাতাম। আশা করছি ক্লিয়ার। এইবার একটুখানি দেখি, আমি এখানটায় KLMN একটুখানি ভাগ করে নিয়ে এক এক করে দেখি। হ্যাঁ, 3। আচ্ছা, যার পারমাণবিক সংখ্যা 3 বা ইলেকট্রন সংখ্যা 3, তাহলে ইলেকট্রনের বিন্যাস কিভাবে হবে? কে কক্ষে 2, এল কক্ষে 1। একদম। আচ্ছা, যার 11, তারটা কিভাবে হবে? 2, 8, 1। একটা জিনিস খেয়াল করে দেখ, অ্যান্সার তো পেয়েই গেলাম। এর শেষ কক্ষে কটা ইলেকট্রন? 1টা, তাহলে এর শ্রেণী কত? 1। এর শেষ কক্ষে কটা ইলেকট্রন? 1টা, তাহলে এরও শ্রেণী কত? 1। তাহলে দুজনেরই শ্রেণী 1, তার মানে এদের রাসায়নিক ধর্মগুলো একই ধরনের। অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন। তোরা জানিস এই 3 নম্বরটা কে? এই 3খানা ইলেকট্রন বিশিষ্ট মৌলটা হচ্ছে লিথিয়াম, আর এই 11খানা ইলেকট্রন বিশিষ্ট মৌলটা হচ্ছে সোডিয়াম। দুজনেই ক্ষার ধাতু, একদম কারেক্ট। আরেকটা করে দেখাইছ, 13 আর 20 দিয়ে দিয়েছে। দেখো, যার 13 তার ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়? 2, 8, 3। আর যার 20 তার ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়? 2, 8, 8, 2। দেখ বুঝতেই পারছিস, এ কিন্তু দেখ 13 নম্বর শ্রেণীর মৌল অ্যালুমিনিয়াম, আর এ হচ্ছে 2 নম্বর শ্রেণীর মৌল ক্যালসিয়াম। আশা করব বিষয়টা ক্লিয়ার। এইটা অ্যালুমিনিয়াম আর এটা ক্যালসিয়াম। তুই যদি এদের নামগুলো এখনো না জেনে থাকিস তাহলে তো খুব আনফরচুনেট, বাট ওটা জানার সাথে এটা অ্যান্সার করার কিন্তু কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এটা কিন্তু দেখ তোদেরকে আমি ট্রিক শিখিয়ে দিলাম, এই ট্রিকের মাধ্যমেই অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলে দিয়েছে যে সমযোজী এক বন্ধন এবং সমযোজী দ্বিবন্ধন উভয়ই আছে এমন যৌগটি কি? চোখে দেখেই বোঝা যাচ্ছে ইথিলিন উইল বি দ্য কারেক্ট অপশন। কেন? কারণ ইথিলিনকে যদি আমি একটুখানি স্ট্রাকচার ওয়াইজ লিখি, যারা এগুলো জানিস না, জৈব রসায়নের ওয়ান শট করা আছে, এক্ষুনি গিয়ে দেখে নে। দেখ, C ডাবল বন্ড C হয়, প্রত্যেকটা কার্বনের মধ্যে 2টো করে হাইড্রোজেন থাকে, তাহলে এখানটায় হাইড্রোজেন হাইড্রোজেন, এখানটাতেও হাইড্রোজেন হাইড্রোজেন। আশা করবো ক্লিয়ার। এইবার এই যে জিনিসটা দেখ করে তোদেরকে দেখালাম, সেখানে তুই দেখতে পাচ্ছিস যে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের কি বন্ড আছে? তুই বলবি সিঙ্গেল বন্ড আছে,
তার মানে এক বন্ধন তো রয়েছে। আবার কার্বন কার্বনের মাঝে কি বন্ধন আছে? দ্বিবন্ধন আছে। ঠিক আছে, তাহলে ইথিলিন উইল বি দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন বলেছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোনটি ঘটে? এটা তো বহুবার করিয়ে দিয়েছি, যারা যারা প্রথম থেকে ফলো করছে এইসব এখন এক্সপার্ট। দেখ আমি বলে দিয়েছিলাম এই কথাটা যে ক্যাথোডের মধ্যে কে যায়, ক্যাথোডেও কে, ক্যাটায়নেও কে, তাহলে ক্যাথোডের দিকে যাবে কে বল? ক্যাটায়ন। অ্যানোডের দিকে কে যায়? অ্যানোডেও অ্যানায়নের মধ্যেও তাহলে অ্যানোডের দিকে যাবে কে? অ্যানায়ন। আচ্ছা ক্যাথোডের কাছে যে যাচ্ছে মানে ক্যাটায়ন, তার কাছে তো দেখ ইলেকট্রন কম আছে, ওই জন্যই তার মাথার ওপরে পজিটিভ চার্জ থাকে। তাহলে মানে ও যখনই ক্যাথোডের মধ্যে যাবে ও গিয়ে ইলেকট্রনটা নিতে চাইবে। আর যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা হয় বিজারণ। তার মানে ক্যাথোডের মধ্যে কি বিক্রিয়া ঘটবে বল? বিজারণ। তাহলে ক্যাথোডে বিজারণ উইল বি দ্য কারেক্ট অপশন। আচ্ছা যে অ্যানায়ন হবে তার মাথার ওপরে নেগেটিভ চার্জ থাকে, ইলেকট্রন বেশি থাকে, ও ইলেকট্রন ছাড়তে চায়, ইলেকট্রন ছাড়াটাকে বলা হয় জারণ। তাহলে অ্যানায়ন গিয়ে অ্যানোডে কি বিক্রিয়া সম্পন্ন করবে? জারণ। তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন। একদম। চল বলেছে সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণের বর্ণ কি হয়ে যায়? বেগুনি হয়ে যায়। আগের আই থিঙ্ক যে পেপারটা ছিল তার মধ্যে এই বেগুনি কমপ্লেক্সটার সংকেত লিখিয়ে দিয়েছিলাম। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক কি বলে দিয়েছে। বলেছে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না এরূপ একটি ধাতু কি? অ্যালুমিনিয়াম উইল বি দ্য কারেক্ট অপশন। কারণ তোরা জানিস আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ সবাইকে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। আরও একটা কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম তো নিজে থার্মিট পদ্ধতির বিজারক। থার্মিট পদ্ধতির বিক্রিয়া কি ছিল? Fe2O3 সঙ্গে অ্যালুমিনিয়ামের রিয়াকশন হচ্ছিল, যার ফলে Fe উৎপন্ন হচ্ছিল প্লাস Al2O3 উৎপন্ন হচ্ছিল, তাই না? দেখ একদম কারেক্ট। তাহলে এখান থেকে আয়রন নিষ্কাশন হচ্ছে, আয়রনের আগে এখানে 2 বসিয়ে দিলাম, আর এখানটায় তুই দেখতে পাচ্ছিস অ্যালুমিনিয়ামের আগে 2 বসিয়ে দিলাম। আশা করবো কারেক্ট। তাহলে দুটো আয়রন, দুটো অ্যালুমিনিয়াম, তিনটে অক্সিজেন, কারেক্ট। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক কি বলে দিয়েছে। বলে দিয়েছে C2H5OH কে গাঢ় H2SO4 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে বিক্রিয়াটি কি হয়? এই প্রশ্নটা আমি বহুবার বলেছি, খুব খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। আমার ওয়ান শট রিভিশন যারা যারা দেখিসনি এইসব প্রশ্নগুলোর জন্য ভালো করে দেখে নে, মাস্টার হয়ে যাবি অর্গানিকে। দেখ এইটা হচ্ছে একটা নিরুদন বিক্রিয়া। নিরুদন বিক্রিয়াটা কিভাবে করা হয় দেখ, আমি একটু ভেঙে লিখছি এটাকে তোদের বোঝানোর জন্য। CH3CH2OH লেখা যায় এই জিনিসটাকে, একদম ইথানল আছে। এইটাকে আমি ট্রিট করছি গাঢ় H2SO4 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। নিরুদন মানে কি রে? নিরুদন মানে হচ্ছে এই যে রিয়েজেন্টটা এটা জল বার করে দেয়। কিভাবে জল বার করে? দেখ এই যে কার্বনটা দেখতে পাচ্ছিস, এই কার্বনটা থেকে OH বেরিয়ে যায়, আর ঠিক তার পাশের কার্বন যেটা দেখতে পাচ্ছিস এই পাশের কার্বনটা থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়। তাহলে ওভারঅল কি বেরিয়ে গেল বল? H2O বেরিয়ে গেল। এবার যখনই বেরিয়ে যাচ্ছে এটাও দেখ শিখে রাখ, যারা নতুন শুনছিস তারা এই জিনিসগুলো বুঝবি না, গিয়ে ওয়ান শটটা দেখ। দেখ দুখানা সিগমা বন্ড ব্রেক করলো, একটা পাই বন্ড তৈরি হয়ে যাবে। আশা করব ক্লিয়ার। তাহলে কার কার মাঝে হবে? CH3 ছিল, একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, CH2 হয়ে গেছে, মধ্যিখানে বসিয়ে দাও পাই বন্ড, মানে ডাবল বন্ড হয়ে গেল। আর এখানটায় দেখো তুমি কি বুঝতে পারছো যে CH2 যেটা ছিল CH2 মতোই আছে। যারা যারা পাই বন্ড মানে জানিস না তাদেরকে বলে রাখি, এই যে ডাবল বন্ড মানে হচ্ছে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, ডিসকাস করেছি ওয়ান শটে, গিয়ে তাড়াতাড়ি দেখ। তাহলে কি তৈরি হলো রে? ইথিলিন তৈরি হয়ে গেল না, C2H4। তাহলে এখান থেকে অ্যান্সার তো তুই পেয়েই গেলি, C2H4 হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় দেয়, এইটা থেকে এইটায় রূপান্তর করো, এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা, এইটাই মাথায় রাখিস। আরও একটা রিয়েজেন্ট দিয়ে হয়, যদি কখনো দিয়ে দেয় সেই কারণে দেখিয়ে দিচ্ছি, ওটা আমি ওয়ান শটের মধ্যেও দেখিয়েছি। অ্যালুমিনা 350 এটা দিয়ে দিলেও কিন্তু সেম কাজ হবে। ঠিক আছে চল, তাহলে আশা করব 15টা যে MCQ ছিল শুধুমাত্র কমপ্লিট করাইনি, খুব ডিটেলে কমপ্লিট করিয়েছি। খুব ভালো লেগেছে তোদের, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দে যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর যদি নতুন শুনে থাকিস আমাকে, আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে আমার চ্যানেল রিচটাকে একটুখানি বাড়িয়ে দে ভাই। ঠিক আছে, একটুখানি এইটা তো হেল্প করে দে। ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন। এবার দেখো আমরা শুরু করতে চলেছি 2 দাগের SAQ গুলো, দেখা যাক। তাহলে প্রথম প্রশ্নটা দেখি কি বলে দিয়েছে। বলেছে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? প্রত্যেকেই জানিস ডবসন এককে মাপা হয়। ঠিক আছে, এটাকে দেখবি DU বলা হয়ে থাকে, ডবসন ইউনিট, তাই না? চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে গ্যাস হোল কাকে বলে? খুব ভালো একটা প্রশ্ন। এইটাকে কিন্তু দেখবি অনেক সময় পাওয়ার অ্যালকোহলও বলা হয়ে থাকে, নতুন প্রজাতির প্রশ্ন। আগে কিন্তু এই প্রশ্নগুলোর তেমন প্রচলন ছিল না, এখন দিচ্ছে ইদানিং। এই গ্যাসোল বা পাওয়ার অ্যালকোহলটা কেন দিচ্ছে? কারণ এটা বর্তমানে খুব ইউজ হচ্ছে।
তুই যদি পেট্রোল পাম্পের মধ্যেও যাস দেখবি এই পাওয়ার অ্যালকোহলের কিন্তু বেশ ভালো ইউজ আছে, ঠিক আছে। কি জিনিস এটা বলছে, পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে, এটা লিখেন একটুখানি সবাই, পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে, গ্যাসোলিনটাই কিন্তু পেট্রোল, 10% ইথানলের মিশ্রণ, ঠিক আছে, এটাকেই পাওয়ার অ্যালকোহল বলা হয়ে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে যে এটার কাজ কি, তাহলে স্বাভাবিক এটার কাজ কিন্তু দেখ যানবাহনে ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে, আর কি, ব্যাস। নেক্সট, এবার কি বলে দিয়েছে, বলেছে কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি। দেখ সব থেকে বেশি যদি তোকে আমি বলি তাহলে তরল হাইড্রোজেনের তাপন মূল্য সব থেকে বেশি, এটা রকেটের জ্বালানি হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। চলো নেক্সট, বলেছে পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি সমীকরণে এম এর একক কি। দেখ প্রত্যেকেই জানিস এম মানে হচ্ছে আণবিক ভর, আর আণবিক ভরের একক হচ্ছে গ্রাম পার মোল। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা আরেকটা কথা বলি, দেখবি আমরা ইউজুয়ালি পিভি ইকুয়াল টু এনআরটি লিখে থাকি, তাই না। এখন প্রশ্নটা উঠছে এখানটা এনটা কেন লেখা হয়, এনটা অ্যাকচুয়ালি কি, এনটা হচ্ছে দেখো মোল। এই মোল জিনিসটাই এসছে কিন্তু এই দুটো ইউনিটের ফলে, কি করে আসছে একটুখানি দেখ। দেখ আমরা পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এমআরটি লিখছি না, এখানটার ডাব্লিউটা কি রে, ডাব্লিউটা হচ্ছে ভর। আচ্ছা ভরের একক কি বলতো, গ্রাম। নিচে আছে কি বল, এম, এম এর একক কি বললাম, গ্রাম পার মোল। তাহলে নিচে লিখে দিচ্ছি এটা গ্রাম পার মোল। আচ্ছা তোরা তো প্রত্যেকেই জানিস যে এই মোলটা এইভাবে ওপরের দিকে উঠে যায়, তাহলে কি লেখা যায় বলতো, গ্রাম ইন্টু মোল ডিভাইডেড বাই গ্রাম। দেখ গ্রাম গ্রাম কেটে গিয়ে আলটিমেট কি পড়ে থাকছে রে, মোল। এই জন্যই তো এটাকে মোল বলা হয়, এই জন্যই তো ডাব্লিউ বাই এম এর জায়গার মধ্যে এন লেখা হয়, ওই জন্যই তো এন এর জায়গার মধ্যে তুই ডাব্লিউ বাই এম লিখতে পারিস। ক্লিয়ার আছে, চলো নেক্সট। বলেছে গ্যাসের অণুগুলোর গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতার সম্পর্কটি লেখো। খুব ভালো একটা প্রশ্ন, এটা দেখবে তোমাদের ওই গ্যাসের গতীয় তত্ত্বের লাস্টের দিকে লেখা থাকে কিন্তু। এখানে দেখো গ্যাসের অণুগুলোর গতিশক্তি, আমি লিখে দিচ্ছি এইভাবে, গতিশক্তি, যেটাকে কিন্তু দেখো ইংরেজিতে বলা হয় কাইনেটিক এনার্জি, সেইটাকে লেখা যায় 3/2 কেটি। এখন অনেকে প্রশ্ন করবে এই কেটা কি, কেটাকে বলা হয় বোলসম্যান ধ্রুবক। মাথায় রাখি, সেটাকে আরো একভাবে লেখা যায়, এটাকে লেখা যায় এরকম ভাবে 3/2 আর বাই এন এ ইন্টু টি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে দেখ মোটামুটি গল্প। তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞাসা করা হয় যে গ্যাসের অণুগুলোর গতিশক্তি পরম উষ্ণতার সাথে ড্যাশ, তখন উত্তর কি হয়ে যাবে বল, উত্তর হয়ে যাবে সমানুপাতিক। কেন উত্তর হয়ে যাবে সমানুপাতিক একটু ভেবে বল। কারণ হচ্ছে তুই দেখতে পাচ্ছিস যে কাইনেটিক এনার্জি যেটা আছে সেটা 3/2 কেটি আছে, তো এই 3/2 কেটা তো পুরোটাই একটা ধ্রুবক, 3/2 তো ইটসেলফ একটা ধ্রুবক, আর কেটা তো একটা বোলসম্যান ধ্রুবক। তার মানে এই যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সেটা তো প্রপোর্শনাল টু টি হয়ে গেল, এই জন্যই তো সমানুপাতিক টার্মটা আসে। আর যদি তোকে ডিরেক্ট সমীকরণ হিসেবে লিখে দেখাতে বলে তখন তো তুই এইটা লিখতে পারছিস বা এটা লিখতে পারছিস, ঠিক আছে। আশা করবো ক্লিয়ার। এই আরটা কিন্তু সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক ধরেছিস, আর এটা কিন্তু হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, ঠিক আছে। চলো, আচ্ছা এখান থেকে না আরেকটা জিনিস পরীক্ষাতে দিয়ে দিতে পারে, কি একটুখানি বলি। ধরো তোমাকে বললো কে এর ইউনিট কি হবে, তোরা প্রত্যেকে দেখলি কে ইকুয়াল টু আর বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। দেখ এখান থেকে তোরা প্রত্যেকে বলতে পারিস যে আর এর যে ইউনিটটা আছে সেটা হচ্ছে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এবার এই যে অ্যাভোগাড্রো সংখ্যা এরও কিন্তু একটা ইউনিট হয়, অ্যাভোগাড্রো দেখবি একটা, আমি তোদেরকে শিখিয়েছিলাম অ্যাভোগাড্রো ধ্রুবক বলে একটা জিনিস হয়, ওটাকে কিন্তু মোল ইনভার্স বলে প্রকাশ করা হয় এরকম ইউনিটে। তাহলে মোল ইনভার্স কেটে গেল, তাহলে এই যে বোলসম্যান ধ্রুবক এর যে এককটা থাকছে সেটা হচ্ছে জুল, কেলভিন ইনভার্স, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত। এটা দেখ পরিবাহী বলে দিয়েছে, যদি অন্তরক বলে দিত তাহলে 0 হতো, পরিবাহী বলে দিয়েছে বলে অসীম হবে। নেক্সট বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত। অনেকবার শিখিয়ে দিয়েছি 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। খেয়াল রাখিস, দেখ কত প্রশ্ন অ্যাসোসিয়েটেড শিখিয়ে দিচ্ছি। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মানও যা, গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের মানও কিন্তু তাই। নেক্সট বলেছে উত্তল লেন্সে চাঁদের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। চাঁদ আছে অসীমে, তাহলে তার প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে কোথায় বলো, ফোকাসে, তাই না। চলো নেক্সট কি প্রশ্ন দিয়েছে, বলেছে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়। প্রত্যেকেই জানি সেটা উত্তল দর্পণ ব্যবহার করা হয়, তাই না, কারণ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্রটা অনেকটা বড় হয়। নেক্সট কি বলে দিয়েছে, বলে দিয়েছে বিওটি একক দ্বারা কি পরিমাপ করা হয়। বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা দিয়ে কিন্তু ব্যয়িত তড়িৎ শক্তি গণনা করা হয়। এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মাধ্যমিকে বারবার দেয়। তড়িৎ শক্তিকে ক্যালকুলেট করা হয়, মাথায় রাখিস এই বিওটিকেই কিন্তু লেখা হয় কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে।
নেক্সট প্রশ্ন বলে দিই যে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক বৃদ্ধি পায়, এটা কি কথা? উষ্ণতা বৃদ্ধিতে তো হ্রাস পাওয়ার কথা, তাহলে এটা কি হয়ে যাবে বলো? মিথ্যা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখা যাক, কোন নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। দেখ, অনেকে এটাকে চোখ কান বন্ধ করে লিখে দিবি নিউক্লিয় বিভাজন, আসলে নয়, এটা কিন্তু নিউক্লিয় সংযোজন। মানে এই জায়গাটা কিন্তু একটুখানি ছেলেমেয়েদের গুলিয়ে যেতে পারে, যে আসলে পারমাণবিক বোমা যদি আমাকে বলে দিত তাহলে সেটা কিন্তু অবশ্যই আমার হয়ে যেত নিউক্লিয় বিভাজন বা শৃঙ্খল বিক্রিয়া, কিন্তু যদি তোমাকে হাইড্রোজেন বোমা বলে দেয় তাহলে সেটা কিন্তু হচ্ছে নিউক্লিয় সংযোজন। খুব ভালো করে শিখে রাখো এটা। তেজস্ক্রিয় আয়োডিন কোন কাজে ব্যবহার করা হয়? থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয় এবং তার চিকিৎসাতে ইউজ করা হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি বলে দিয়েছে। আচ্ছা, স্তম্ভ মেলাও। কপারের সাথে আমি দেখতে পাচ্ছি মুদ্রা ধাতু। ক্যালসিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতু। পারদ দেখতে পাচ্ছি অ্যামালগাম। অ্যালুমিনিয়াম তো ক্রায়োলাইট। ঠিক আছে, চলো নেক্সট বলে দিচ্ছে কোন ধরনের যৌগে বা কোন যৌগে তড়িৎযোজী এবং সমযোজী উভয় প্রকার বন্ধন বর্তমান? প্রচুর যৌগ আছে। একটা যৌগ ধর আমি লিখে দিচ্ছি ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। এটার মধ্যে তোরা প্রত্যেকে জানিস যে ক্যালসিয়াম 2+ বা Ca2+ থাকে, তার সাথে দেখ CO3 2- থাকে। এই যে CO3 2- সেটাকে যদি তুই আবার একটুখানি ভেঙে লিখিস তাহলে দেখ সেটাকে এরকম ভাবে লেখা যায়। তার মানে দেখতে পাচ্ছিস এর মধ্যে এই কার্বনেটটার মধ্যে কিন্তু সমযোজী বন্ধন বর্তমান, আর এই ক্যালসিয়াম 2+ আর কার্বনেট 2- মধ্যে কিন্তু আয়নীয় বন্ধন বর্তমান। তাহলে এই দুই প্রকার বন্ধনই উপস্থিত রইল। নেক্সট বলেছে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড বিক্রিয়াটি উল্লেখ করো। খুব মন দিয়ে একটুখানি শোনো। এই অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম, আগে একটু অ্যালুমিনার ব্যাপারটা শুনে নি। অ্যালুমিনাটা হচ্ছে Al2O3। ধর গলিত অ্যালুমিনা তুই নিয়েছিস, তো সেটা যখন বিয়োজিত হয় কিভাবে হয় শিখিয়ে দিয়েছিলাম। এই যে দুই যেটা আছে সেটাকে এখানটা বসাবি, এই অ্যালুমিনিয়ামটা তুই বসালি, অ্যালুমিনিয়াম ধাতু বলে তার মাথার ওপরে প্লাস হবে। কত প্লাস হবে? যেটা অক্সিজেনের তলায় আছে সেইটা, তাহলে 2Al3+ হয়ে গেল প্লাস। অক্সিজেনের তলায় যেটা আছে সেটা অক্সিজেনের পাশে বসিয়ে দাও, অক্সিজেন বসিয়ে দাও। দেখো যেটা 2 আছে সেটা অক্সিজেনের মাথার ওপরে অ্যাজ মাইনাস বসিয়ে দাও, তাহলে 3O2-। খেয়াল করে দেখ, দুটো অ্যালুমিনিয়াম 3+ মানে হচ্ছে +6 চার্জ, তিনটে অক্সিজেন 2- মানে হচ্ছে -6 চার্জ, তাহলে ওভারঅল দেখ নিউট্রাল হয়ে গেল। নেক্সট এবার দেখ, এই যে অ্যালুমিনিয়াম 3+ আছে এটাই তো ক্যাটায়ন, এই কোন দিকে যাবে বল? ক্যাথোডের দিকে যাবে। তাহলে ক্যাথোড বিক্রিয়া তোকে লিখতে বলেছে, তাহলে অ্যালুমিনিয়াম 3+ ক্যাথোডের দিকে যাবে। একটা অ্যালুমিনিয়ামের কাছে কটা ইলেকট্রনের ঘাটতি আছে বল? 3টে। তাহলে ও 3খানা ইলেকট্রন গ্রহণ করবে এবং 3টে ইলেকট্রন গ্রহণ করার পর আলটিমেটলি ও কিসে পরিণত হয়ে যাবে বল? অ্যালুমিনিয়ামে পরিণত হয়ে যাবে। আশা করব ক্লিয়ার আছে। ঠিক আছে, এটাই ক্যাথোড বিক্রিয়া। নেক্সট প্রশ্নটা দেখা যাক কি বলে দিয়েছে। বলে দিয়েছে পিতলের ওপর সোনার তড়িৎ লেপনের সময় তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নেওয়া হয়? তড়িৎ বিশ্লেষ্য রূপে নেওয়া হয় পটাশিয়াম। সোনা বলে দিয়েছে তো, তাহলে অরোসায়ানাইড। এটা একটু জলীয় দ্রবণও লিখতে পারিস, পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। ঠিক আছে, অরোসায়ানাইডের সংকেতটা একটু লিখে দিই। পটাশিয়াম অরোসায়ানাইডকে এরকম ভাবে লেখা হয় KAUCN2। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। বলে দিয়েছে সালফান কাকে বলে? মনে রাখবি 100% ওলিয়ামকে সালফান বলা হয়। খুব ভালো ভালো প্রশ্ন, মাধ্যমিকে আসার মতো প্রশ্ন। বলে দিয়েছে স্মেলিং সল্ট প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়। এটাও কিন্তু একটা খুব ভালো প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেখি কি বলে দিয়েছে। বলেছে শীতলীকরণের কাজে তরল অ্যামোনিয়াকে ব্যবহার করা হয় কেন? এটা লিখে নাও, তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের লীন তাপ উচ্চ হয় বলে। এই কারণের জন্যই কিন্তু এটাকে শীতলীকরণের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তোমাকে এই ধরনের প্রশ্ন দিতে পারে যে নাইট্রোজেন ঘটিত একটি এমন একটি পদার্থের নাম লেখো যেটি শীতলীকরণের কাজে ইউজ করা হয়, তখন কিন্তু তুমি তরল অ্যামোনিয়া লিখে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা আমি একটা প্রশ্ন দেখলাম এক্ষুনি। প্রশ্নটা হচ্ছে এই যে স্মেলিং সল্ট কোথায় বেশ দেখলাম প্রশ্নটা, একটু আগে দেখলাম না, এই যে এইখানে দেখ। এই যে স্মেলিং সল্টে যদি তোকে ডেফিনেশন দেয়, আমি এটা লিখিয়ে দিই, তার কারণ যদি পরের পেপারগুলোতে কোনো সময় না পাওয়া যায় তাহলে এই প্রশ্নটা আর পড়াই হবে না। এই প্রশ্নটা লিখে নাও, অনেকেই এই প্রশ্নটা পাঠাস আমাকে। সংজ্ঞাহীন ব্যক্তির, মানে এইগুলো হচ্ছে কি বলতো একটুখানি থিওরিটিক্যাল প্রশ্ন। সংজ্ঞা ফেরানোর জন্য
ব্যবহৃত, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাস। এই ছোট ছোট কয়েকটা প্রশ্ন মাধ্যমিকে দিয়ে একদম ডেঞ্জারাস কাণ্ড করে দিতে পারে। অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেটের সংকেত কি রে? NH4, কার্বনেটের যোজ্যতা যেহেতু 2, এখানে একটা 2 দিতে হবে, আর অ্যামোনিয়ামের যোজ্যতা হচ্ছে 1, তাহলে এই যে অ্যামোনিয়াম কার্বনেট হয়ে গেল। ও ক্যালসিয়াম হাইড্রক্সাইড, আমি যদি একটু সংকেতটা লিখে দিই, CaOH এর হোল টুয়াইস, এর মিশ্রণকে স্মেলিং সল্ট বলা হয়। তাহলে এটাই লিখলে দেখ হয়ে যাবে, সংজ্ঞাহীন ব্যক্তির সংজ্ঞা ফেরানোর জন্য ব্যবহৃত অ্যামোনিয়াম কার্বনেট। এই যে উপাদানগুলোই কিন্তু মেন, হ্যাঁ, অ্যামোনিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ, এইটাকেই স্মেলিং সল্ট বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলে দিয়েছে IUPAC নাম লেখো, খুব সোজা সোজা দিয়ে দিয়েছে। CH3, CH2, CHO যেটা আছে তুই দেখেই বুঝতে পারছিস 3খানা কার্বন আছে। 3খানা কার্বন থাকার জন্য দেখ আমি বলেছিলাম, একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে যখনই কার্যকরী গ্রুপ থাকবে বলবে না, মিথান ইথান প্রোপান বলবে। তাহলে প্রোপান যুক্ত অ্যাল হয়ে গেল, তাহলে নাম কি হয়ে গেল বল? প্রোপানেল। যাদের এগুলোতে সমস্যা প্লিজ গিয়ে আমার ভিডিওটা দেখে আয় ভাই। দেখো পরেরটা দেখতে পাচ্ছি, এটা তো অনেকগুলো নাম শিখিয়েছিলাম, CH3, COCH3, এটার কি কি নাম হয় ভাই? একটু মনটা ঠিক করে দিয়ে দিই। COCH3 এর কি কি নাম হয় ভাই? এর নাম দেখো হতে পারে, এটা নাম্বারিং করতে পারিস তুই 1, 2, 3। তাহলে দেখো 2 নম্বর পজিশনে কিটোন গ্রুপ আছে, আর কিটোন গ্রুপ থাকলে তোরা জানিস ওন বসে, 3খানা কার্বন আছে বলে প্রোপান বসবে। তাহলে কি নাম হয়ে যাবে বলো? প্রোপান 2 ওন, ঠিক আছে? বা তুই লিখতে পারিস 2 প্রোপানন। ওকে, আশা করব ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে টেফলনের মনোমার কি? আচ্ছা টেফলনটা কি আগে একটুখানি বলি। টেফলনটা হচ্ছে পলি টেট্রাফ্লুরো ইথিলিন, এগুলো সব খাতার মধ্যে লিখে রাখ, বারবার পরীক্ষাতে আসে। এই পলি টেট্রাফ্লুরো ইথিলিনের তাহলে মনোমার যখন তুই বার করবি, তুই এই পলি কথাটাকে জাস্ট সরিয়ে দিবি। তাহলে কি নাম হয়ে গেল বল? এর মনোমারটা কি? এর মনোমার হয়ে গেল টেট্রাফ্লুরো ইথিলিন। তোরা বিশ্বাস করবি না হয়তো, বাট যদি গিয়ে দেখিস একবার দেখতে পাবি। এই স্ট্রাকচার লেখা শেখানো থেকে শুরু করে মনোমারের স্ট্রাকচার লেখা সব কিছু আমি অর্গানিকের ভিডিওটার মধ্যে কভার করেছি। তাই যার অর্গানিকে খুব সমস্যা সেও পুরো দেখে নে, যে অর্গানিক সারা বছর পড়িসনি সেও দেখে না, সেও শিখে যাবে। তাহলে নামটা কি হয়ে গেল বলো? টেট্রা ফ্লুরো ইথিলিন, তাই না? দেখ ইথিলিনকে আমরা কিভাবে লিখি? এখানটায় হাইড্রোজেন, এখানটায় হাইড্রোজেন, এখানটায় হাইড্রোজেন, এখানটায় হাইড্রোজেন, এইভাবে আমরা ইথিলিন লিখি। জাস্ট এই 4টে হাইড্রোজেনের জায়গার মধ্যে 4খানা ফ্লুরিন করে দেয়, কাজ শেষ হয়ে যাবে। কারণ টেট্রা ফ্লুরো বলে দিয়েছে না, তাহলে 4টে হাইড্রোজেনকে সরিয়ে দিলাম আর 4খানা ফ্লুরিন নিয়ে চলে এলাম। এটাই হচ্ছে দেখ টেট্রা ফ্লুরো ইথিলিন। আর এরই পলিমার বলে দিয়েছে, তাহলে পলিমারটা কেমন দেখতে হবে? CF2, এই যে পাই বন্ডটা ব্রেক করে 2খানা সিগমা বন্ড করে দিয়েছি, বললেন এইটাই দেখ তোদের টেফলন, আর তো কিছু না। দেখ নেক্সট প্রশ্ন কি বলে দিয়েছে। PVCর একটি ব্যবহার লেখো, গামবুট, বর্ষাতি ইত্যাদি তৈরিতে, কলের পাইপ ফাইপ তৈরিতে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এই ছিল দেখো আমাদের আজকের সেট। পুরো প্রশ্নগুলোকে ডিসকাস করলাম, শুধুমাত্র সেটের প্রশ্ন নয়, তার বাইরে যত রকমের প্রশ্ন হয় সব কিছু কিন্তু তোদেরকে আমি শিখিয়ে দিলাম। যার ফলে একটা ভিডিও দেখলে তুই বুঝতেই পারছিস শুধুমাত্র 36 নম্বর নয়, হয়তো 50+ কোয়েশ্চেন তোকে আমি শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করিস, শেয়ার করিস বন্ধুদের সাথে, কমেন্ট করে জানাস ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছিস তাদেরকে বলে রাখি, পর্যায় সারণীর একটা লাইভ ক্লাস আমি কিন্তু অ্যারেঞ্জ করছি খুব তাড়াতাড়ি, হয়তো এই সপ্তাহেই হতে পারে, এই সপ্তাহে মানে পরের সপ্তাহে আর কি, পরের সপ্তাহে কিন্তু দেখ হতে পারে ক্লাসটা। প্রত্যেকে কিন্তু ক্লাসটা জয়েন করিস। আর একটা কথা অবশ্যই নিচে লিখে জানাস যে তোদের কোন চ্যাপ্টারের 1 শট রিভিশন লাগবে। আমি কিন্তু পর্ষদেরই, পর্ষদ শুধু বলবো না, যে কোনো বই থেকেই দেখ 2 মার্কসের কোয়েশ্চেনের একটা সেট তৈরি করছি, যেগুলো একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন বলে আমার মনে হচ্ছে যে তোদের একটু লিখতে অসুবিধা হতে পারে, সেরকম কয়েকটা সেট আমি তৈরি করছি, সেইগুলোকে আমি ডিসকাস করে দেবো। আমি দেখ অঙ্ক ডিসকাস করার একটা পরিকল্পনা চালাচ্ছি, আমি সেটার জন্য থাম্বনেল সব তৈরিও করে নিয়েছি। আমি সবাইকে বলেওছি যাদের যার সমস্যা আছে যে অঙ্ক সেগুলো পাঠাতে।
তো ফার্স্ট ভিডিওটা চলতরিতের আসবে, চলতরিতের পুরো A to Z সব অঙ্ক শিখিয়ে দেবো, টাইপ করে করে শিখিয়ে দেবো। তারপরেরটা আলোর আসবে, তারপরেরটা কিন্তু গ্যাসের আচরণের আসবে, আর লাস্টেরটা কিন্তু তাপের আসবে। এরকম কিছু প্ল্যানিং আমার আছে, এরকম শর্ট কোয়েশ্চেনের ভিডিও কিন্তু দেখ চলতে থাকবে। এই নিয়ে মোট 8খানা ভিডিও আমাদের হয়ে গেল। প্রত্যেকে ভালো থাকিস, সুস্থ থাকিস, আর কিছু আমার বলার ছিল না। বেস্ট অফ লাক।